নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। এই বেশ কয়েকদিনে যেভাবে ট্যাব কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে তাতে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড়। আর সেই ট্যাব দুর্নীতিতে বহু জন গ্রেপ্তার হয়েছে এবং বহু গ্রেপ্তারের ঘটনা তো ঘটেছে, তার সঙ্গে বহু টাকা উধাও হয়ে গিয়েছে। আমরা এই বিষয় নিয়ে আজকে প্যানেলে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে অতিথিরা, তাদের সঙ্গে আলোচনা সারব, কিন্তু তার আগে নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। দেখুন, হয়ে চলেছে তরুণের স্বপ্ন চুরি। এ যেন মাকড়সার জাল। ট্যাবকাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ট্যাব কেলেঙ্কারি নিয়ে অব্যাহত তদন্ত। ট্যাবের টাকার জালিয়াতিতে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত ছাত্রের সংখ্যা প্রায় ৩,০০০। উত্তর থেকে দক্ষিণ কম বেশি ৪৮৯ স্কুল অনলাইনে জালিয়াতির শিকার হয়েছে। তবে সরকার ঠিক করেছে ছাত্রদের টাকা মিটিয়ে দেওয়া হবে। তবে এই জালিয়াতি চক্র নিয়ে সমান্তরাল তদন্ত চালিয়ে যাবে পুলিশ। রাজ্যের শিক্ষা দপ্তর তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য ট্যাব কিনতে ১০,০০০ টাকা করে দেয়। কিন্তু সেই টাকার বন্টন শুরু হওয়ার সময় ভিন রাজ্য থেকে দেদার অনলাইন হ্যাকিং শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহখানেক ধরে গোটা বাংলায় এ নিয়ে তোলপাড় চলছে। এই ঘটনার সঙ্গে শিক্ষা দপ্তরের কেউ যুক্ত রয়েছে কিনা সেই প্রশ্নও উঠেছে, যা কিছুটা বিড়ম্বনায় ফেলেছে সরকারকে। সূত্রের খবর, কে বা কারা কোথা থেকে ট্যাবের টাকা হাতিয়ে নিচ্ছে সে ব্যাপারে এখনো পর্যন্ত তদন্তে অনেকটাই এগিয়েছে পুলিশ। তবে হ্যাকাররা কোথা থেকে পাসপোর্ট পেল বা কে তাদের অ্যাক্সেস দিল সে ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ। ট্যাব কেনার জন্য সরকারি টাকা ঢোকার কথা পড়ুয়াদের অ্যাকাউন্টে, কিন্তু কোথাও সেই টাকা গায়েব হয়ে যাচ্ছে, কোথাও আবার সেই টাকা ঢুকছে ভিন রাজ্যের অ্যাকাউন্টে। ঘটনায় একাধিক জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের দেওয়া টাকা একজনের বদলে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। কোথাও বাংলার সরকারি প্রকল্পের টাকা সরাসরি পড়ছে ভিন রাজ্যের ব্যাংক অ্যাকাউন্টে, তো কোথাও তো আবার একজনের অ্যাকাউন্টেই টাকা পড়েছে দুবার। একের পর এক আজব অদ্ভুতুরে ঘটনা, আর তাতেই আতান্তরে ভবিষ্যৎ। এ যেন তরুণের স্বপ্ন চুরি, তরুণদের স্বপ্নভঙ্গ। তবে সরকার ঠিক করেছে হ্যাকিংয়ের কারণে পড়ুয়ারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করবে শিক্ষা দপ্তর। এ বিষয়ে স্কুল পরিদর্শক, জেলা শিক্ষা অধিকর্তাদের নিয়ে বৈঠকে শিক্ষা দপ্তর স্থির করেছে যারা ট্যাবের টাকা এখনো পায়নি দ্রুত তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর জেলায় প্রতারণার ঘটনার সংখ্যা বেশি। এই দুই জেলার প্রায় ৩০০ জন করে ছাত্রদের টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সবচেয়ে কম প্রভাবিত জেলা হলো আলিপুরদুয়ার। পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান, মালদা থেকে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ থেকে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। জেলার গণ্ডি ছাড়িয়ে কলকাতাতে উঠেছে এই অভিযোগ। রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা ঘিরে চরম জালিয়াতি, কেলেঙ্কারি। পড়ুয়া থেকে শিক্ষক, অভিভাবকের কপালে চওড়া হচ্ছে চিন্তার ভাঁজ। বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে এই ট্যাব কেলেঙ্কারি। আর সেই ট্যাব কেলেঙ্কারিতে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে স্কুলের শিক্ষকরাও রয়েছে। আর এই ঘটনায় সবথেকে বড় যে প্রশ্নটা উঠছে যে এই যে ট্যাব কেলেঙ্কারি, সেই ট্যাব কেলেঙ্কারি আদতে কি সাইবার অপরাধ নাকি দুর্নীতি, সেই বিষয়টা নিয়েই আমাদের সবথেকে বড় একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং সেই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে, স্টুডিওতে রয়েছে তৃণমূলের পক্ষ থেকে তাপসী সরকার, অন্যদিকে ভার্চুয়ালি জুড়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রীতম সিং। দুজনকে অসংখ্য ধন্যবাদ ট্রাইব টিভি বাংলাতে আসার জন্য। শুরুতেই আমি তাপসীদির কাছে যাব এবং যে বিষয়টা জানতে চাইবো, তাপসীদি, এই যে তরুণের স্বপ্ন, যে প্রকল্প, মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন, সেই স্বপ্ন চুরি হচ্ছে, সেই স্বপ্নের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কেউ বলছে এটা সাইবার অপরাধ, কেউ বলছে দুর্নীতি। আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি এই বিষয়ে বলবো যে সব কিছুরই শুরুটা তো একটা ভালো হয় এবং ভালো উদ্দেশ্য নিয়েই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজটা করেছেন। এখন পাশাপাশি আমরা তো জানি যে সব ভালো কাজেরই সমালোচনা এবং বিরোধী পক্ষ থেকেই থাকে। তাদের মধ্যে থেকে আমার মনে হয় কেউ এই ব্যাপারটাকে ভালো নজরে দেখছে না এবং সব কিছুতেই একটা রাজনৈতিক ব্যাপার জড়িয়ে দিচ্ছে। সেই কারণেই হয়তো এই সাইবার ক্রাইম তারাই হয়তো করানোর ব্যবস্থা করেছে, করে আমাদের রাজ্য সরকারকে কলুষিত করার চেষ্টা করছে।
আমি কোনো ক্ষেত্রে এটা বলছি না যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্প সত্যিই খুব ভালো প্রকল্প। তিনি ছাত্রছাত্রীদেরকে যাতে তাদের যে পড়াশোনা, সেই পড়াশোনার অগ্রগতির জন্য তাদেরকে ট্যাবের জন্য টাকা দিচ্ছেন 10,000 করে, সেটা অত্যন্ত একটি ভালো প্রকল্প। কিন্তু আমার যে সবথেকে বড় যে প্রশ্নটা, এই যে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, যে সরকারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিভাবে হ্যাকিং এর মতো একটা ঘটনা ঘটছে, কিভাবে সম্ভব এই বিষয়টি? আমি যাব প্রীতম বাবুর কাছে। প্রীতম বাবু কি বলবেন এই বিষয়ে? দেখুন, নমস্কার দিদিকে, আপনার সঞ্চালিকা মহাশয় আপনাকে। দেখুন, আজকে পশ্চিমবঙ্গে রাজ্যে, আমার কথা ক্লিয়ার আসছে? হ্যাঁ আসছে, বলুন। এই পশ্চিমবঙ্গ রাজ্য, আজকে বলতে গেলে আমাদের দুঃখ হয় যে এই রাজ্যের মানুষ প্রতি পদে পদে সেখানে তারা এই তৃণমূলের লুটরাজ এবং এই তৃণমূলের অব্যবস্থা, একটা প্রশাসনিক অব্যবস্থার কারণে আজকে সাধারণ মানুষের নিজের হকের, নিজের অধিকারের জিনিস থেকে তারা প্রাপ্ত থেকে যায়। দেখুন, তৃণমূল বা তৃণমূলের পরিচালিত এই প্রশাসন, যারা বা সাধারণ মানুষকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য একটা আমলাতন্ত্র যেটা ব্যবহার হয় সাধারণ মানুষের উপকারের জন্য। দেখুন, মমতা ব্যানার্জি যতই প্রকল্প হয়েছে, যতই প্রকল্প আছে, দেখবেন দিনের শেষে আজকে সবুজ সাথী বলুন, আজকে কন্যাশ্রী বলুন, বিভিন্ন প্রকল্পে দেখবেন প্রচুর লুফলস থেকে যায়, যেই কারণে আজকে 100 দিনের টাকা বলুন, কি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন, সেগুলোর মধ্যে অসাধু লোকরা সেখানে ঢুকে গিয়ে সেই প্রকল্পগুলোকে চুরি চামারির মাধ্যমে তারা নিজেদের আত্মসিদ্ধি লাভ করে। এবং সঙ্গে তৃণমূল এবং এই শাসক দলের কিছু নেতাদের তাদের পকেট ভরানোর একটা সুপরিকল্পিত ব্যবস্থা এই পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিয়েছে। দেখুন, সাধারণ মানুষ এসব নিয়ে কিছু বোঝে না। সাধারণ মানুষ তারা শুধুমাত্র সেই প্রকল্পগুলোকে তারা আবেদন করে, যাতে গিয়ে তারা সেই প্রকল্পের মাধ্যমে তারা সুবিধা গ্রহণ করতে পারে। কিন্তু এই প্রকল্পগুলোকে তৃণমূল, এত সুন্দর বিজনেস মাইন্ডেড একটা দল, তারা তাদের মধ্যে থেকে ব্যবসা, এই প্রবৃত্তি, এই সেগুলোর ব্যবহার করে তাদের নিজেদের পকেটে টাকা ভরানো, এটা দলের বলুন, এটা শুরু থেকে টপ টু বটম এদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। এবং সাধারণ মানুষ কিভাবে লাঞ্ছিত হবে, কিভাবে প্রতারিত হবে, সেগুলো হচ্ছে তৃণমূলের সবার প্রথম কাজ। কারণ তারা তো 100 দিনের টাকা মেরে খেতে পারছে না। তারা প্রধানমন্ত্রী স্বচ্ছন্দা অভিযানের মাধ্যমে তাদের এই শৌচালয়ের টাকা খেতে পারছে না। তারা এখন নতুন কিছু ক্লুজ হচ্ছে, সেখানে মাধ্যমে তারা সাধারণ মানুষকে তাদের টাকা আত্মসাৎ, সেগুলোর বিষয়ে সাধারণ মানুষ পরিষ্কার এবং নিটের ক্লিয়ার। আজকে আমরা যত স্টুডিওতে বসে আলোচনা করি, সাধারণ মানুষ ক্লিয়ার যে তৃণমূলের কোনো কিছুর মধ্যে তৃণমূল যোগ থাকবে না, বা তৃণমূলের এই প্রশাসন, তৃণমূল পরিচালিত প্রশাসনের মধ্যে যোগ সাযোগ থাকবে না, সেটা কোনোদিন হওয়ার না। আজকে আমরা যতই তর্ক করি, প্রীতম বাবু বললেন যে বিজনেস মাইন্ডেড দল তৃণমূল কংগ্রেস, সত্যি কি আপনি হয়েছে তো সহমত? শুরু থেকেই আমরা দেখে আসছি, তো আমরা তো যদি একটু জানি, আমরা দেখেছি অ্যালকোহল কেন তৈরি হয়েছিল, আমরা জানি বারুদ কেন আবিষ্কার হয়েছিল। তো সেই জিনিসগুলো যদি ভালো উদ্দেশ্যে আবিষ্কৃত হয়ে থাকে, তাকে মিসইউজ করার দায়িত্ব সেটা কিন্তু সেই বিজ্ঞানীর নয়। কাজে আমরা এটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সৎ উদ্দেশ্য নিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে, যাতে তারা আজকে ডিজিটাল ইন্ডিয়া, যে আমাদের মোদিজি বড় বড় করে ভাষণ দিয়ে চলেছেন, ডিজিটাল ইন্ডিয়ার সমোপযোগী করার জন্য যেভাবে মমতা ব্যানার্জি তাদের সাথে থেকেছেন এবং এই ট্যাব দেওয়ার ব্যবস্থা করেছেন, তারা সেই ক্ষেত্রে পিছিয়ে না থাকে। উনি বলে গেলেন আবাস যোজনার টাকা আটকে দিয়েছে কে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই 100 দিনের টাকা, এগুলো কিন্তু নিজে প্রাপ্য আমাদের সমস্ত লোককে বুঝিয়ে দিয়েছে। তার প্রমাণ কিন্তু আমাদের কোনো দলীয় রং পায়নি, এটা বলতে পারবো না। আর কোন এলাকাগুলো হচ্ছে ট্যাপ চুরি, সেটা ভাবলে আমরা আগেই চলে যাব মেদিনীপুর, যিনি নাকি খবরের শিরোনামে থাকেন এই লোডশেডিং অধিকারী।
তার এলাকায় তো সবকিছু এই আজকে এটা বানিয়ে দিচ্ছে, কালকে ওটা বানিয়ে দিচ্ছে, পরশু ওটা বানিয়ে দিচ্ছে, বানিয়ে দিয়ে মেদিনীপুর নয়, দেখুন না, বেশিরভাগ সংখ্যায় বলছে উত্তর থেকে দক্ষিণ এরপরে এমনই পর্যায়ে আসে। আমি একবার পরিসংখ্যানটা বলবো, মোট উত্তর থেকে দক্ষিণে কম বেশি 489টি স্কুলের এরকম ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। এটা আমাদের পরিসংখ্যান, এর বাইরে আরো অনেক স্কুল রয়েছে যাদের ছাত্রছাত্রীদের টাকা চলে গিয়েছে। তাহলে ভাবুন একবার, এই উত্তর থেকে দক্ষিণে পুরো পরিসংখ্যানটা হচ্ছে 489, আর এই যে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, এই টাকার পরিমাণ কিন্তু প্রায় 3 কোটি, এখন আর কিন্তু লক্ষে নেই, প্রায় 3 কোটি। ভাবুন একবার। সেটা বলে দিই, আমরাও নিজেরা জানি যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এটা করা হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মাইন্ডের নয় যে সেই টাকাটা আবার অন্য ওয়েতে তিনি ঘুরিয়ে নেবেন বা বিজনেস পারপাসে ইউজ করবেন, যেটা আমাদের বিপক্ষের বন্ধু বললেন। তা এইরকম যদি হতো তাহলে সেই কথাটাই আমি বললাম, যেটা আবিষ্কৃত হয়েছিল সাথে সাথে বিজ্ঞানী বলে দিয়েছে এটা আবিষ্কারের পিছনে তোমরা এটাকে মিস ইউজ করে ফেলো। সেই রকম পর্যায়ে উনি তো একটু যদি দেখেন পর্যালোচনা করে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে যদি করেই থাকেন, তাহলে পরে আবার কেন তিনি হ্যাকিংয়ের ব্যবস্থাগুলো তিনিই করে দেবেন? এই কথা কিন্তু আমি মেনে নিতে পারছি না যে বিজনেস মাইন্ডেড তিনি। তাহলে আজকে জনদরদি নেত্রী হিসাবে আজকে কন্যাশ্রী রূপশ্রীর কথা উনি বললেন, পথশ্রীর কথা বললেন, তাহলে আজকে বিশ্বের দরবারে এইরকম একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি সর্বজন প্রশংসিত হতেন না, যার জন্য তিনি আজকে বিশ্বের দরবারে গিয়ে তিনি পুরস্কার ছিনিয়ে আনছেন। এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। সব কিছু কাজের সমালোচনা থাকবে, ঠিক আছে, একটা বটিদা যদি থাকে তাকে যত ইউজ করা যায় তার ব্লান্টনেস থেকে সেটা শার্পনেস বাড়ে। বেশ, প্রীতম বাবু কিছু বলতে চাইছেন, প্রীতম বাবু বলুন। দেখুন, অতি সম্মানের সাথে দিদিকে একটা জিনিস জানিয়ে রাখি, যে যে বারুদ বানিয়েছে অ্যালফ্রেডো নোবেল, এবং সঙ্গে যিনি বাল্ব আবিষ্কার করেছেন বা টমাস আলভা এডিসন, তাদের অত কিছু বিষয় যাব না, কারণ মমতা ব্যানার্জি অতটা ইম্পর্টেন্স দেওয়ার মতো ব্যক্তিত্ব নয় যে আমি তাদের সঙ্গে তার তুলনা করতে যাব। ওই জন্য সবাই ভীত হয়ে ওনার পেছনে সবসময় লেগে রয়েছে। ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব বলেই তো তার আবিষ্কারের পেছনে, তার উন্নতির পেছনে কিভাবে কাঠি করা যায়, কিভাবে সেটাকে কলুষিত করা যায়, ওই চেষ্টায় হয়ে গেছে। সবচাইতে হচ্ছে আমরা আগেও জেনে গেছি যে বিজেপি সরকার নারী বিদ্বেষী। একজন নারী বিশ্বের দরবারে উন্নয়ন করে প্রশংসিত হচ্ছে, এটা বিজেপি সরকার কখনো চায়নি এবং চাচ্ছেও না, ভবিষ্যতেও চাইবে না। তার জন্য ঘুরপথে কিভাবে সুড়ঙ্গ পথে সোজা পথে যখন পাচ্ছে না, সুড়ঙ্গ পথে কিভাবে সবাইকে উস্কে দিয়ে কিভাবে জয়লাভ করা যায় মানুষের মনটা, সেই চেষ্টা করে চলেছে। আমরা দেখেছি প্রতি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এক্ষেত্রেও সেটা হবে। এবং দিদি সেই ইয়েও শুরু করে দিয়েছেন, তদন্ত শুরু করে দিয়েছেন কারা করেছে ইতিমধ্যে। আশা করি নজরেও তারা চলে আসবেন, তখন নিজেরাই নিজেদের মুখ লজ্জায় ঢাকতে বাধ্য হবে। বেশ, বলতে দিন প্রীতম বাবু বলুন। দেখুন, সবচেয়ে বড় প্রবলেমটা কি আছে, উনি স্টুডিওতে বসে আছেন, আমি অনলাইনে এটা ফিড যেতে এমনিও দেরি হয়, তো তার জন্য দিদির কাছে আমি জড়ো। আপনি বলুন। কারণ দেখুন, উনারা তো বিধানসভা কাউকে বলতে দেয় না, মারধর করে এমএলএ দেরকে। এখানেও হয়তো মারতে পারছে না, নয় আমি স্টুডিওতে থাকলে হয়তো মেরে দিত মাইক তুলে। ছাড়ুন আমার কথাটা, বলছি দেখুন অতটা ইম্পর্টেন্ট না মমতা ব্যানার্জিকে যে বারুদ তৈরি অ্যালফ্রেডো নোবেলের সাথে বা টমাস আলভা এডিসনের সাথে উনাকে আমি তুলনা করব। উনার আজ পর্যন্ত যত প্রকল্প তিনি বানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার যত প্রকল্প বানিয়েছেন, দেখবেন গিয়ে দিনের শেষে যেগুলো সেন্ট্রাল প্রকল্প আছে সেগুলোকে নাম পরিবর্তন করে সেখানে হচ্ছে টাকা চুরি করার ব্যবস্থা। দেখুন, মনরেগা যেটা আছে সেটাকে নাম চেঞ্জ করে দিয়ে 100 দিনের শ্রম, তারপর গিয়ে আবাস যোজনাকে নাম চেঞ্জ করে দিয়ে এবং সড়ক যোজনার নাম চেঞ্জ করে দিয়ে পথশ্রী, এরকম প্রচুর প্রকল্পের নাম বলে দিতে পারবো দিনের পর দিন, যেগুলো কেন্দ্র গভর্নমেন্টের অনুদানে চলে, সেখানে 25% স্টেট শেয়ার দেয়, সে নামগুলোকে পরিবর্তন করে দেয়। দেখুন, আমার মিথ্যা কথা বলা থাকলে আমি বলতাম না যে রাজ্য সরকার 25% শেয়ার দেয় এবং বিভিন্ন খাতে টাকা ঢুকে এবং সেই টাকাগুলোকে খাত মানে চেঞ্জ করে করে ব্যবহার করছে। সঙ্গে গিয়ে দিদি আরেকটা কথা বললেন যে তৃণমূল বিজনেস মাইন্ডেড না। আজকে আমি একটা কথা বলি, আজকে যে এই তরুণের জন্য প্রকল্পগুলো মমতা ব্যানার্জি নিয়েছেন, কথার সাপেক্ষে আমি ধরে নিলাম খুব ভালো কাজ করেছেন, কিন্তু গিয়ে আপনি বলুন সেই তরুণদের আজকের যে স্বপ্ন, আজকে যে 10,000 টাকা করে পায়, সেই
3 কোটি টাকা বা 30,000 ছাত্রছাত্রী সে মেদিনীপুর বর্ধমান থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা আজকে কি হয়েছে যে এখান থেকে লুঠিত হয়েছে। সেই জায়গাটায় এই আমলাতন্ত্র যারা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, মমতা ব্যানার্জির আন্ডারে, দেখুন আজকে শিক্ষা, স্বাস্থ্য আর আপনার হচ্ছে স্বরাষ্ট্র, তিনটাই তো মমতা ব্যানার্জি নিজের দায়িত্বে আছে। কিন্তু সেখানে মমতা ব্যানার্জি সেখানে কি কাজগুলো করছে যে সাধারণ এই বাচ্চাগুলো, গরিব বাচ্চাগুলো যাদের কাছে টিউশন ভরার মতো টাকা থাকে না, সেখানে আমাদের ট্যাক্সের টাকাগুলো সেই বাচ্চাগুলোকে যখন দিচ্ছি, সেখানে তাদের আমলাতন্ত্রটা এতটাই ব্যর্থ কেন যেখানে তাদের টাকা লুট হচ্ছে। আজকে ধরুন আমাদের রাস্তাঘাটে আমাদের টাকা লুট হয়, আমাদের মেয়েদের সম্মান লুট হয়, সেগুলোর কথা যাচ্ছি না। আমরা খালি ছাত্রছাত্রী যারা হচ্ছে দেশের ভবিষ্যৎ, উত্তরপ্রদেশ তাদের দেখুন, অ্যাকাউন্টে আপনাদের রাজ্য, আপনি উত্তরপ্রদেশ দেখুন, আপনাদের তো মন্ত্রী রয়েছে, হ্যাঁ, যিনি আমাদের দেশ চালনা করছেন। উত্তরপ্রদেশের প্রত্যেক দিনের সংখ্যাগুলো গুনুন উত্তরপ্রদেশে কি হচ্ছে, মহিলারা কিভাবে উত্তরপ্রদেশে কিভাবে লাঞ্ছিত হচ্ছে। তাপসী আপনাকে একটা কথা বলতে দেবো না। আসবো আপনার কাছে। আপনাকে বলি, আপনার বাড়িতে কি রান্না হয়েছে আপনি পাশের বাড়ি গিয়ে রান্না দেখেন কেন আপনারা দেখছেন যখন এদিকে কাঠি করছেন, তাহলে আমরা দেখবো না পাশের বাড়ির রান্না? আপনি বলছেন পাশের বাড়ি যদি আমার বাড়ির দিকে আঙুল তোলে, তো পাশের বাড়ির রান্না তো আমাকেও দেখতে হবে না? আপনি পাশের বাড়ি কি খাচ্ছে, আপনার নিজের বাড়ির রান্নাটা ঠিক করে করুন না। নিজের বাড়ির রান্না ঠিক করে করছি বলেই তো এই অবস্থা। নিজের বাড়ির রান্না ঠিক করে হচ্ছে বলেই তো পাশের বাড়ির রান্নার দিকে নজর যাচ্ছে। রাস্তাঘাটে বসে থাকতে হচ্ছে ছাত্রছাত্রী। আরে নিজেরা একটা দুটো প্রকল্প বলুন যেগুলো বাস্তবায়িত করেছেন। টাকা তো রাজ্য থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। কোন খাতে আমাদের রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে? আপনাদের কি বাস্তবায়িত করব? আপনাদেরকে টাকা দিলে আপনাদের এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলে তা গুটি লাল হয়ে যায়। কোথার থেকে আমফানের ক্যাম্প চুরি করবে, কোথার থেকে তিরপাল চুরি করবে। তৃণমূল মানে তো তলটাই চোর। আপনাদেরকে কি টাকা দিব? টাকা দিলে তো আপনারা চুরি করবে। সেটাই তো আমরা দেখতে পাচ্ছি, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা হয়েছিল। প্রীতম বাবু, এই যে আপনি বলছেন রাজ্য সরকারের গাফিলতির জন্যই এই যে সাইবার ক্রাইম হচ্ছে বা যাই হোক না কেন, সেটার জন্য একেবারেই দায়ী কিন্তু রাজ্য সরকার। বেশ, মানলাম আপনার কথা। আমরা এর আগে যে সমস্ত ঘটনা বিগত দিনে দেখেছি, আপনি একটু আগে আরজিকর প্রসঙ্গ তুললেন, একেবারে আরজিকর প্রসঙ্গ বা যে কোনো ধরনের ঘটনাতে আপনারা সবার প্রথম বিরোধী দল হিসেবে বিরোধিতা করেছেন এবং তার প্রতিবাদ করেছেন। আমরা এর আগে দেখেছি বহু মিটিং মিছিল আপনারা করেছেন। তাহলে যখন আপনার বাচ্চাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, সেখানে রাজ্য সরকার ব্যর্থ, আপনার কথা অনুযায়ী রাজ্য সরকার ব্যর্থ, সেক্ষেত্রে আপনাদের দল কেন কোনো রকম প্রতিবাদ করছে না? দেখুন, চোপড়া এবং চোপড়া সংলগ্নিত ইসলামপুর, উত্তর দিনাজপুরে, সেখানে যথেষ্ট একটা আন্দোলন তৈরি হয়েছে। বিজেপি এবং বিরোধী দল আরো কয়েকজনের তারাও আলাদা করে করেছে। এবং সঙ্গে সবার দলের আমি দায়িত্ব নিতে পারবো না, আমি বিজেপির হয়ে বলতে পারবো। সঙ্গে গিয়ে শুভেন্দু অধিকারীও গতকাল একটা স্টেটমেন্ট ইস্যু করেছিল তাদের অফিসের থেকে, যে এগুলো যে চলছে দিনের পর দিন, সেগুলোকে রোখা আমাদের রাজ্য সরকারের সর্বোপরি। কারণ দেখুন, দিনের শেষে যাই হয়ে যাক, এই ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। সেখানে একটা স্টেটমেন্ট ইস্যু হয়েছিল এই ইসে নিয়ে। হয়তো এই জায়গাটা হয়তো এখন যেই পজিশনে এখন হয়তো রাজ্যের রাজনীতি বা বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যের রাজনীতি চলছে, সেখানে গিয়ে হয়তো জিনিসটা মৌন হলেও জিনিসটা গৌণ একটা উদাহরণ। এবং সেখানে আমরা যথেষ্ট নিজেদের জাগান এবং নিজেদের শব্দ আমরা সেখানে ক্ষয় করছি। তার জন্য আমি এখানে বসে আছি এই জিনিসটা বিরোধিতা করার জন্য। বেশ, আমি তাপসীদের কাছে আসবো। এই যে দুর্নীতি বলি বা সাইবার ক্রাইম, সেক্ষেত্রে যে ওয়েবসাইটের মাধ্যমে এই টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে যাবে, সেই ওয়েবসাইট অত্যন্ত সিকিউর সরকারের, এটা তো আপনারা মানবেন যে অত্যন্ত সিকিউর। সেটাকে হ্যাক করে নিচ্ছে এবং যে ঘটনা প্রকাশ্যে শুরুতেই এসেছে যে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে এবং এই ঘটনার পেছনে কোনো একটা সাইবার অপরাধ যুক্ত রয়েছে, সেক্ষেত্রে যখন সরকারের কাছে বিষয়টা প্রকাশ্যে আসলো, তারপরে সরকার কোনো রকম স্টেপ নিয়ে বিষয়টাকে কেন বন্ধ করতে পারছে না? গ্রেপ্তারের ঘটনা ঘটছে, কিন্তু গ্রেপ্তারের পরেও কি বিষয়টাকে বন্ধ করা গিয়েছে? এখনো তো ঘটছে, ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তাহলে সরকারের গাফিলতি ঠিক কোন জায়গাটায়, যে কারণের জন্য এখনো পর্যন্ত এই যে সাইবার অপরাধ, সেটাকে বন্ধ করতে পারছে না?
এটা সাইবার অপরাধ বন্ধ করতে পারছে না এমন কথা নয়, বিভিন্ন জায়গায় তদন্ত চালানো হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে এটাকে ভীষণ তৎপরতার সঙ্গে দেখতে, এবং সেই কাজে পুলিশও তৎপর হয়ে খোঁজাখুঁজি করছে এবং তদন্তের নির্দেশও দিয়েছে, অনেক কিছু বেরিয়েও এসছে। তবে ইনিশিয়েটিভ নিচ্ছে না এটা আমরা বলতে পারি না। সাথে সাথে উনি বলেছেন কাদের হয়েছে সেটা ফাইন্ড আউট করতে এবং সেইভাবে আবার ছাত্রছাত্রীদের যাতে তারা হতাশ না হয়, যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে তাদের উদ্দেশ্যে এই ব্যবস্থাটা তিনি করেছিলেন সেটা যেন আবার সঠিক টাইমে তাদের হাতে তুলে দেওয়া যায়, সেই আশ্বাস কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং সেই মতো কিন্তু অনেকে ইতিমধ্যে পেয়েও গেছে। তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, একথা ভুল, একথা আমি মানতে রাজি নই। এর আগেও কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, মিড ডে মিল দুর্নীতি, এরকম অনেক দুর্নীতির ঘটনা ঘটেছে এবং লালবাজারের তদন্ত করতে গিয়ে যে চাঞ্চল্যকর দাবিটা করেছে, লালবাজার বলছে যে এই জালিয়াতির মূল পান্ডা স্কুলের শিক্ষক এবং তার কর্মীরাই। এ বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি এই নিয়েও বলেছি, এর ইতিমধ্যে আমি স্টুডিওতেও বসেছিলাম। এই যে চাকরির ক্ষেত্রে বলছে, এই চাকরির ব্যবস্থাটা যেটা আমাদের আসে, আমরা যদি একটু খতিয়ে দেখি, এটা এনসিইআরটি মিলে এটা চাকরির ব্যবস্থা করা হয়। সমস্ত কিছু রাজ্য সরকারকে চাপিয়ে দিয়ে যারা আড়ালে বা অলক্ষ্যে থেকে এই কাজগুলো করছে তাদেরকে আঙুল তুলে একদিন দেখুন, যে সরকার, যার সরকার থাকবে দায় তার দিকেই যাবে। আপনি কি কোনো রকম ভাবে অস্বীকার করতে পারেন এর দায় রাজ্য সরকারের না হয়ে কেন্দ্র সরকারের দিকে যাবে? কারণ রাজ্যের সরকার, রাজ্যের সবকিছু, তাহলে সেক্ষেত্রে দায় অন্য কারোর দিকে কেন যাবে? রাজ্য সরকারের যেগুলো ব্যবস্থা সেই ক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু সফল হয়েছে। যেগুলো করার কথা আগে বলেছিল রাজ্য সরকারি ক্ষেত্রে, আমি নিজেও বসেছিলাম, যে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেটা জটিলতা ছিল আইনে, সেটা আমি বলেছিলাম আমাদের এই রাজ্য সরকার ব্যর্থ এই ক্ষেত্রে। কিন্তু পরবর্তীকালে যারা বলেছিল তারাই কিন্তু দেখেছে রাজ্য সরকার সেইগুলো আইনি জটিলতা কাটিয়ে তাদেরকে কিভাবে আবার সঠিক জায়গায় বা তাদের পদে আসীন করতে পেরেছে, সেই কথা কিন্তু আমাদের ভুললে চলবে না। আমরা সবসময় রাজ্য সরকারের দিকে আঙুল তুলে একটা কথাই আমরা বলি, রাজ্য সরকার এই ক্ষেত্রে ব্যর্থ, রাজ্য সরকার। কিন্তু আমরা জানি যারা অন্যদিকে তাকিয়ে রাজ্য সরকারি সুবিধা নেয় তারা কিন্তু বারবার রাজ্য সরকারের দিকে আঙুল তুলে তাদের ভালো দিকগুলো যেগুলো তারা হাতিয়ে নিচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছে, সেগুলো কখনো তারা তুলে ধরেন না। এটা মানুষকে কৃতজ্ঞ মানুষ তো হয়, এটা আমরা জানি। প্রীতমবাবুর কাছে যাব। প্রীতমবাবু, দেখুন, এই যে ট্যাব কেলেঙ্কারির যে ঘটনাটা ঘটছে, একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আবার কোন স্টুডেন্টের টাকা একজনের অ্যাকাউন্টে একাধিকবার পড়ছে। এই যে টাকা অন্য অ্যাকাউন্টে যাচ্ছে, যে পড়ুয়ার টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে গেল, প্রথমত দুটো সমস্যা। যার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল তার কি হবে, আর সবথেকে বড় সমস্যা আপনার আমার করের লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার। দেখুন, একটা সবচেয়ে বড় বিষয়, একটা উদাহরণ দিয়ে কথা বলি। আজকে আমি প্রীতম সিংহ, শিলিগুড়িতে থাকি, বিজেপি কার্যকর্তা। আজকে আমি কোনো একটা ভুল করছি না, পাড়ার মধ্যে একটা কোনো সামাজিক কিছু ভুল করছি, সেখানে সমাজে দুটা লোক কি বলবে, আমি যেরকম ভুল বলবে, এটা ব্যক্তিগত কোনো বিষয় না। সমাজের লোকরা বলবে যে, আমার বাবাকেও বলবে যে আপনি কিরকম ছেলেটাকে মানুষ করেছেন। অ্যাজ ইট ইজ, রাজ্য সরকারে তো এখানে কেউ কাউকে মানুষ করা নেই। প্রত্যেকটা মানুষ হওয়া ব্যক্তি সেখানে কোনো না কোনো পদে, সে শিক্ষক হোক বা সে আইএএস অফিসার হোক বা একজন আইপিএস হোক বা একটা যে কোনো কর্মকর্তা হোক একটা সরকারি, সেখানে গিয়ে সে একটা নিজের পদ বিরাজ করে। সেখানকার ব্যক্তিরা যখন চুরি করছে তাদের মনে ভয় নেই প্রশাসন নিয়ে, তাদের মধ্যে ভয় এক মিনিটের মধ্যে থাকে না যে আমার আগামী দিনে কি হবে। কারণ সে নিজের চোখে দেখছে যে তার রাজ্যের মন্ত্রীরা চুরির দায়ে তারা জেলে হাজতে তারা দিন কাটাচ্ছে, 100 কেজি থেকে 50 কেজি হয়ে যাচ্ছে। দেখুন, এইরকম যে বিষয়গুলো, সেগুলো সাধারণ মানুষ এবং এই আমলাতন্ত্রে যারা এই প্রশাসনিক পদে থাকে তাদের মধ্যে এই ভয়গুলোকে সরিয়ে দিচ্ছে। কারণ দেখুন, মতাদর্শ কোনোদিন নিচের থেকে উপরে যায় না, মতাদর্শটা উপর থেকেই নিচে আসে। আজকে রাজ্যসভায় রাজ্যরাই যদি চোর হয়, রাজা যদি চোর হয়, সেখানকার রাজ্যসভার সেই আমলারা চোর তো হবে, সেখানে চুরি করবে। আজকে তার থেকে বড় বিষয়, আমরা দিনের পর দিন মানে গাধার খাটনি খেটে আমরা ট্যাক্স দিচ্ছি। আমি একজন ট্যাক্স পেয়ার, সেই ট্যাক্সের টাকা আমি তো চাবো যে একটা বাচ্চা ছেলে ট্যাব নিয়েতে বা কোনো একটা প্রযুক্তির মাধ্যমে আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। কিন্তু
এইখানকার এই প্রশাসন এবং এই বলছি তাদের এই যৌথ প্রয়াসে, যৌথ উদ্যোগে আজকে ছাত্রছাত্রীরা সেখান থেকে বঞ্চিত থাকছে। সেখানে আর একটা কথা বলি, দিদির একটা কথা আমি কাউন্টার করি। দিদি যে বললেন না আজকে পরীক্ষা টেট বা নিয়োগ যে দুর্নীতি, এই দেখুন এখানে কোনো কিছু বিজেপির হাতে বা বিজেপি নোটিফিকেশনে কিছু হয়নি। আমরা এই জায়গায় চাকরি দেইনি, আপনাদেরই নেতা বলেছিল, যিনি আজকে বিরোধী দলনেতা হিসেবে কাঁপিয়ে বেড়াচ্ছেন, মুক্তি দিয়েছেন মোদিজির কাছে গিয়ে, তিনিই আঙুল তুলে বলেছিলেন এই জায়গাকার চাকরি আমি দিয়েছি, ওই জায়গাকার চাকরি আমি দিয়েছি। সেই ইয়েগুলো একটু চালিয়ে দেখবেন। আপনাদেরই নেতা, যাকে আজকে আপনারা মাথায় তুলে রেখেছেন, যিনি একবার এক সময় খেয়েছিলেন, তিনি বড় বড় আঙুল তুলে দেখিয়েছেন এই এলাকার চাকরি আমি করে দিয়েছি, ওই এলাকার চাকরি আমি করে দিয়েছি। ওই সেই কথাগুলো সেগুলো তুলে ধরুন। আপনি তৃণমূলের পরিচয়টা দেবেন না, আমাকে বলতে দিন, তারপর আপনি বলুন। আপনাদেরই পরিচয় দিচ্ছি, আমি তৃণমূলের পরিচয় দিচ্ছি না, আপনাদের দলের পরিচয় দিচ্ছি। আঙুল তুলে বলেছে এই এলাকার চাকরি দিয়েছি, ওটা কারা? ওরা তৃণমূল নয়। সেটার যদি আমরা আমি ওপেন সোশ্যাল মিডিয়াটা যদি আমি ক্রিটিসাইজ করছি, দ্যাটস মিন কন্টেম্প্ট অফ কোর্ট। দেখুন আজকে তৃণমূল এই দুর্নীতি করে এই চাকরিগুলা তাদের অনেক ফাঁকে ফোকরে তো অনেক চোর ঢুকেই গেছে এই শিক্ষাতন্ত্রে। এই ফাঁক ফোকরে যে চোরগুলো ঢুকেছিল, যারা টাকা দিয়ে বা তৃণমূল দলটা করায় ক্যাডার বেস যারা চাকরিটা পেয়েছিল, খোঁজ করে দেখবেন সেই টিচার গুলোই আজকে তাদের নাম এই ট্যাব দুর্নীতিতে আছে। কারণ কি, তৃণমূলের টপ টু বটম তারা আসছে এখানে রাজ্য সরকারকে, রাজ্যটাকে খাওয়ার জন্য। আমি তো চোর বলতে পারি, চোর বললে কি প্রমাণ হয়ে যায়? চোর বলে যদি কাউকে জেলবন্দি করা হয় বিচার সাপেক্ষ, সেটা কিন্তু এখনো দোষী সাব্যস্ত হয়নি। 30 লক্ষ ছেলের চাকরি গিয়েছে এবং কর্মসংস্থান যেখানে শেষ হয়ে গিয়েছে, সেখানে ভাবুন এই বাচ্চা ছেলেগুলো, রাজ্য সরকার হয়তো চাকরি দিতে পারবে না বা রাজ্যের হয়তো শিল্প নেই, এই ছেলেগুলো হয়তো পড়াশোনা করে কালকের দিনে হয়তো মুম্বাই বা ব্যাঙ্গালোরে গিয়ে আইটিতে চাকরি করতে 1 লক্ষ টাকার বেতনে। মমতা ব্যানার্জি চায় না কোনো ছেলে 1 লক্ষ টাকার আইটি কোনো চাকরি করুক। মমতা ব্যানার্জি চায় যেরকম হাজার লক্ষ যেরকম পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে বাস করে, চাকরি করে বা সেখানে শ্রমিকের কাজ করে, মমতা ব্যানার্জি দলের একটা লোক করে না। মমতা ব্যানার্জির দলের একটা লোকের প্রয়োজন হয় না কোথাও গিয়ে বেলচা করে মাথার থেকে মাথায় বাঁধি দেওয়া, কারণ তারা ঘরে বসে বসে টাকা পায়। প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকারকে যে বছরে এতগুলো চাকরি আমরা দেব, মানুষ এখনো আকাশের নিচে বসে রয়েছে, বলছে জল নল কল, কোথায় গেল আপনাদের মোদিজির সেই ভাষণ? সেগুলো আগে দেখুন, সেগুলো আগে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার আগে যে আকাশ খোলা আকাশের নিচে যারা বাস করছে, যারা এখনো আপনাদেরকে মানবিকতার দিক থেকে বলি, আপনারা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেন না, সেইগুলো আগে দেখুন। বড় বড় কথা বলছেন মমতা ব্যানার্জি চাইনি, মমতা ব্যানার্জি আপনাদের মধ্যে কি করছে? রাজ্য সরকার থেকে সমস্ত রকম ট্যাক্স কালেক্ট করে দিয়ে আমাদেরকে বঞ্চিত করছে। তার আগে একবার তাপসীদের কাছে যাব, প্রীতমবাবু আপনার কাছে আসবো, তার আগে একবার তাপসীদের কাছে যাব। এই যে আমাদের আজকের যে বিষয়, বারংবার সেই বিষয়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে, আমাদের যে আজকের বিষয় ট্যাব কেলেঙ্কারি, সেই ট্যাব কেলেঙ্কারিতে মূলত যে বিষয়টা উঠে আসছে লালবাজার সূত্রে, যে এই যে টাকা অন্য অ্যাকাউন্টে গায়েব হয়ে যাচ্ছে, এই যে ভুতুরে একটা ব্যাপার, সেই ভুতুরে ব্যাপার নির্দিষ্ট কোনো ইনপুট ছাড়া সম্ভবই নয়। আমার প্রশ্ন এই জায়গাতেই যে যদি কোনো নির্দিষ্ট ইনপুট ছাড়া বিষয়টা সম্ভব না হয়ে থাকে, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত আছে? আমার এই বিষয়টাই আমি একটু জানতে চাই। আমি এই বিষয়ে বলবো যে এটাও হচ্ছে কারা একটা ভ্রান্ত কিছু এডিটের যেটা আমাদের রাজ্য সরকারকে কলুষিত করবার জন্য। কারণ এখন আমরা জানি এডিটের যুগ, কে কোথা দিয়ে কোন পথে চলছে, এই জন্য আমাদের রাজ্য সরকারের উপরে দায় বর্তায় না। কারণ রাজ্য সরকার ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য একটা ভালো ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘুরপথে চেষ্টা করছে কিভাবে এটাকে বন্ধ করে দেওয়া যায়। কেন নিজেরা তো করতে পারেনি? নিজেরা একটা দেখাক, একটা প্রকল্প আমাদের
আমাদের ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য রাজ্যের জন্য আপনাদের কি করেছে? মমতা ব্যানার্জির রাজ্যের মতো জন্য কিছু লালবাজারও ব্যবস্থা confused করেছে বা নাকি? ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য একটা কিছু করে দেখিয়েছে? বড় বড় কথা বলছে যে রাজ্য সরকার চায় না, তাহলে রাজ্য সরকার কি করে ছাত্রছাত্রীদের লালবাজার কি উন্নয়নের রাজ্য জন্য এত সরকারের কিছু মতো করছে, আপনাদের স্কলারশিপ দিচ্ছে? তৃণমূলের দলের মতো সে আমার confused আমার নাকি? প্রশ্নটা ছিল যে তাহলে এই যে cyber স্কুলগুলো crime থেকে- এটা যে নিশ্চয়ই স্কুলগুলো এরা থেকে করেছে কিছু। তাপসীদি, যে স্কুলগুলো থেকে এই যে ছাত্রছাত্রীদের পুরো ডিটেলস যায়, প্রথমত স্কুলের তরফ থেকে ডিটেলস গুলো কালেক্ট করা হয়, তারপরে সেই ডিটেলস দেওয়া হয়, তারপরে টাকা অন্য এক ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে লালবাজার যেমনটা বলছে যে ডিস্ট্রিক্ট ইউনিক কোড ও স্কুলের লগইন আইডি হাতিয়েই টাকা লোপাট হচ্ছে। প্রতিটা স্কুলের একটা করে ইউনিক কোড আছে, সেই কোডের সুবিধা নিয়েই মূলত এই যে জালিয়াতিটা হচ্ছে সেই ঘটনা ঘটছে। তাহলে আমার প্রশ্ন এটাই যে আমি শুরুতেই বলছিলাম যে স্কুলের বেশ কিছু স্কুলের শিক্ষকরা গ্রেপ্তার হয়েছে এবং যে বিষয়টা সব থেকে বড় একটা প্রশ্ন চিহ্ন, লালবাজারও দাবি করছে যে স্কুলের একাংশের সঙ্গে জড়িত থাকতে পারে। সেক্ষেত্রে কি স্কুলের শিক্ষকরাই কি এই ঘটনার সঙ্গে জড়িত? আমার প্রশ্ন এই জায়গাতেই। আমি বিশ্বাস করি না যে আমাদের স্কুলের শিক্ষকরা এই সমস্ত কাণ্ড করতে পারে। কে বা কারা ঘুরপথে এটাকে করে দিয়ে আমাদের শিক্ষক সমাজকে কুলসিত করবার চেষ্টা করছে, আর এটা আমার বিশ্বাস। কাজেই কিছুদিন বাদে হয়তো আমাদের তদন্ত জোরদার চলছে এবং সেটা বেরিয়ে আসবে, এবং যারা বিরোধী পক্ষ হয়ে এই কথা বলছেন তারা তখন লজ্জিত হবেন বলে আমি বিশ্বাস করি। প্রীতম বাবু বলুন। দেখুন, বিশ্বাস করার থাকলে ভগবান নেই, বা বিশ্বাস করার থাকলে ভগবান আছে। বিশ্বাসে বা তর্কে বহুদূর। আপনাকে একটা কথা বলি, যারা অ্যারেস্ট হয়েছে কি তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার? বা যারা এই কথাগুলো বলেছে তারাও কি মমতা ব্যানার্জি বা তৃণমূল দলের মতো কনফিউজ ব্যক্তি? একটা আইপিএস বা আইএস যে হচ্ছে বসে আছে লালবাজার, যেটা পশ্চিমবঙ্গে হেডকোয়ার্টার পুলিশের, আপনারাও কি অতটাই কনফিউজ যতটা হচ্ছে লালবাজার কনফিউজ? আর যদি সেরকম কনফিউশন আপনাদের মধ্যে থাকে, আপনারা এখনই তড়িঘড়ি গিয়ে নিজেদেরকে, আপনার মমতা ব্যানার্জিকে বলুন পদত্যাগ করে দিতে। কারণ কনফিউশনে মানুষ থাকতে চায় না, মানুষ একদম স্ট্রং লিডার চায়। এটাই আপনাদের কাম্য। আমি তো বলেই দিলাম যে বিজেপি সরকার নারী বিদ্বেষী। সবার আগে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যিনি নাকি এত বিশ্বের দরবার থেকে সমস্ত পুরস্কার চিনিয়ে আনছে, কিভাবে তাকে পদচ্যুত করে ঘুরপথে আমাদের রাজ্যে দখলদারি করা যায়। হবে না, মাটি সরে গেছে, মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। যতই আপনারা সুরঙ্গ পথে এগোন, হবে না। যে জায়গায় দিদি ছিলেন এবং দিদি উত্তরোত্তর যেভাবে মানুষের উন্নয়নের জন্য চলছেন, সেই উন্নয়ন চলছে এবং চলবে বলে আমি বিশ্বাস করি। কাজেই যে সাইবার ক্রাইমের কথা বলা হচ্ছে, আমাদের শিক্ষক সমাজকে ভ্রান্তভাবে নিয়ে কলুষিত করবার চেষ্টা করা হচ্ছে, সেটাও বেরিয়ে আসবে এবং সেটা অতি শীঘ্রই হবে। তখন নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে যেই পথে আপনারা এগোচ্ছিলেন সেই পথ আপনাদের ভুল পথ। সময় থাকতে শুধরে তৃণমূল দলের স্বভাবটা দেখুন। আপনি আমাকে বলতে দিলেন স্বভাবটা দেখবেন। দেখুন, প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমি বসি, এরকম বলতে দিলেন, কথাটা ঘুরিয়ে নিয়ে উনি বলা শুরু করে দিলেন। কারণ তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গকে তাদের জাগিরদারি মনে করে না, তারা নিউজ চ্যানেলটাকেও নিজেদের জাগিরদারি মনে করে, জমিদারি মনে করে। ঠিক আছে, এটা এবার হচ্ছে যে উনি যে খুব সুন্দর করে একটা ওমেন কার্ড খেললেন না, এগুলো খুব দেখতেও ভালো লাগে আর শুনতেও ভালো লাগে। কারণ আমরা এই ওমেন কার্ড, বাংলা নিজের মেয়েকে চায়। দেখুন, বাড়িতে তো আমারও মেয়ে আছে, মেয়ের প্রতি কারো কোনো অসম্মান নেই, কিন্তু ওই যে মহিলা, তিনি একজন মেয়ে হিসেবে তাকে দেখি না, তাকে একজন প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী হিসেবে দেখি। তিনি মেয়ে, আমার বাড়িতে থাকতে পারেন, আমার ব্যক্তিগতভাবে সে একজন মেয়ে হতে পারে, কিন্তু তিনি একজন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। এই বিষয়টা তৃণমূলকে বুঝতে হবে। দিদি করে দৌড়িয়ে লাভ নেই। সঙ্গে আর একটা বিষয় বলছি, উনি যে বলছেন বিজেপি মহিলা বিরোধী, আজকে সবার প্রথম এই দ্রৌপদী মুর্মু, মানে ৭৫ বছর ইতিহাসে স্বাধীনতা, প্রথম একজন আদিবাসী মহিলা তিনি বা রাষ্ট্রপতি হয়েছেন। দিদির হয়তো এই বিষয়টা জানার নেই, দিদি তার হচ্ছে বিরোধিতা করেছে। সঙ্গে গিয়ে আর একটা কথা বলি, কে কত বড় নারী বিদ্বেষী আপনি সেটাও জানেন। কারণ ধর্ষণকে যে জ্বর, ম্যালেরিয়া বা ক্যারেক্টার সার্টিফিকেট একটা মেয়েকে দিয়ে দেয়, সে কত বড় মেয়ে প্রেমী, তাদের দলের সাথে আমার কোনো কিছু বলারই নেই। কারণ কিছু বলার নেই। যদি আমরা ভাবি মণিপুরের কথা, এই প্রসঙ্গে আমি আপনাকে বলবো, যখন মণিপুরে ঘটনা ঘটেছিল তখন আপনাদের সেই লোক কোথায় গেছিল? তখন কে সার্টিফিকেট দিয়েছিল যখন বিদেশে গিয়ে ডিনারে ব্যস্ত ছিল? কেন টিভি চ্যানেলে তখন বসেনি? আজকে উত্তরপ্রদেশে যে সমস্ত ঘটনা ঘটে গেছে, সেটা সেটা দিদির রাজ্য। সেখানে কেন প্রতিনিয়ত 100 মানুষ নির্যাতিত হচ্ছে? 100 তাকে ধর্ষণের মধ্যে টেনে নিয়ে যাওয়া
হচ্ছে সেই কথাগুলো আনুন টেনে, সেই কথাগুলো বলুন। তার সার্টিফিকেট কে দেবে? তার সার্টিফিকেট কে দেবে? সেখানেও তো মেয়ে, সেখানেও তো মেয়ে। বেশ বেশ বেশ, আমি আমি দুজনের কাছে আসবো। আমি যে বিষয়টা জানতে চাইবো, এই যে ঘটনা ঘটেছে ট্যাব কেলেঙ্কারির মতো ঘটনা, তার তদন্ত চলছে। তাপসীদিও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যাতে এর তদন্ত হয় এবং দ্রুততার সঙ্গে যারা জড়িত তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয়, সেই ঘটনাও ঘটছে। আমার প্রশ্ন, এই যে একটা বড় সড়ো ষড়যন্ত্র চলছে বা দুর্নীতি চলছে বা সাইবার ক্রাইম চলছে, যাই বলি না কেন, এই ঘটনার সঙ্গে কি কোনো বড় মাথা জড়িয়ে থাকতে পারে? প্রথমেই যাব তাপসীদির কাছে। এটা বড় মাথা বলতে গেলে সেই মাথাকে ধরতে হবে যেই মাথা দূর থেকে বসে তার রিমোট কন্ট্রোলটাকে রাজ্যে পাঠিয়েছে। সেই মাথাকে সবে আগে ধরতে হবে, যারা নাকি রাজ্যের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে করতে চেষ্টা করছে। আমি মনে করি এই সাইবার ক্রাইমের পিছনে আমাদের রাজ্য স্তর ছাড়িয়ে অন্য জায়গা থেকে নির্দেশ আসছে এবং সেই নির্দেশ অনুযায়ী এটা করা হচ্ছে এবং অতি দ্রুততার সঙ্গে সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন যাতে খুব তাড়াতাড়ি তদন্ত করে এটার সমস্যার সমাধান করা যায় এবং যে সমস্ত ছাত্রছাত্রী হ্যাম্পার হয়েছে তাদের হাতে আবার নতুন করে যেন এই ট্যাব তুলে দেওয়া হয়। যে টাকা গায়েব হয়ে গিয়েছে অন্য অ্যাকাউন্টে, সেই টাকা ফিরিয়ে আনার জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ইতিমধ্যে চক আউট করা হচ্ছে কিভাবে এটা হয়েছে এবং কিভাবে এই সমস্যার নতুন করে সমাধান করা যায়। একটা কাজ খুব শীঘ্রই খুব দুর্ঘটনা ঘটে গেলেও সেটাকে প্রিকশন নিতে গেলে আমাদেরকে অনেকটাই ভাবনা চিন্তার মাধ্যমে হয়তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো চক আউট করা শুরু করেছেন এবং নির্দেশ দিয়েছেন কি কারণে অ্যাকচুয়ালি ঘটেছে সেগুলো অতি দ্রুততার সঙ্গে বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। বেশ, আমরা আবারও আলোচনায় আসবো, তার আগে সময় একটা ছোট্ট বিরতি। আমাদের আজকে আলোচনার বিষয় ট্যাব কেলেঙ্কারি, আর সেই ট্যাব কেলেঙ্কারির ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড়। আমরা আলোচনা করছিলাম। তাপসীদির কাছে যাব। তাপসীদি, এই যে ঘটনাটা ঘটেছে বা যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার সঙ্গে কি কোনো কারণে জামতারা যোগ থাকতে পারে? জামতারা যোগের যে কথা বারংবার উঠে আসছে, সেই যোগ কি থাকতে পারে? এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমরা বলছি যেটা হচ্ছে, এটা আমার মনে হচ্ছে যে বাইরের কোনো সংস্থা যে নাকি আজকে এইরকম মানে হ্যাকিংয়ের কাজটা করছে, যেটা আমাদের একেবারে উড়িয়ে দিলে চলবে না। আমরা রাজ্যে যেটা আমাদের একটা ফল ভালো একটা আশা নিয়ে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, সেটা আমরা সুদূর প্রসারী হবে বলেই তিনি করেছিলেন এবং ছাত্রছাত্রীরা এর দ্বারা উপকৃত হবে বলেই আমাদের বিশ্বাস। কাজে কে বা কারা এরা দূর থেকে এসে এইভাবে পরিচালনা করে আজকে এডিটের যুক্ত, আমাদের বলা যায় না কোন সুড়ঙ্গ পথে এগিয়ে আজকে এইভাবে ক্ষতি করার চেষ্টা করছে, এটা কারোই কাম্য নয়। এবং আরও একটি বিষয়, দেখুন, এই যে ঘটনা ঘটছে সেই ঘটনা নিয়ে বারংবার যে সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টগুলির অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকমও স্টুডেন্ট রয়েছে যাদের নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই। তারা তাদের অভিভাবক বাবা মার অ্যাকাউন্ট ব্যবহার করেছে এবং সেখানে তাদের অভিভাবকদের অ্যাকাউন্টে আরও অন্যান্য লেনদেন হয়। সেক্ষেত্রে যে বা যারা এই সাইবার দুর্নীতিটা করছে, এটা তো একটা মারাত্মক একটা দুর্নীতি, কারণ সেখান থেকে আরো টাকা গায়েব হয়ে যাওয়ার তো একটা বিশাল বড় একটা সম্ভাবনা রয়েছে। নিঃসন্দেহে এটা বলা যেতে পারে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা কারোই আমাদের কাম্য নয়। কেন ঘটছে সেটাই আমরা বারবার, এটা সকলের মনে একই প্রশ্ন, তাতে কোনো দলীয় রং আমার মনে হয় না লাগানোই ভালো। আমরা আমাদের কারো কাছে ছাত্রছাত্রী আমাদের সন্তান তুল্য, আমরা তাদের চাইবো তারা ভালো হোক এবং সুদূর প্রসারী তাদের শিক্ষা ব্যবস্থা চলুক এবং ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারুক। কাজেই আজকে যারা এই দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িত, আমরা সবাই চাইছি খুব দ্রুততার সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং প্রকৃত যাদের প্রাপ্য তাদেরকে পুনরায় তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া হোক। এই যে বড় একটা চক্রান্ত চলছে এবং কে বা কারা বাইরে থেকে এসে এইভাবে করছে, সেটা যেন খুব দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়ে এবং তৎপরতার সঙ্গে পুলিশ যদি সেটা এনকোয়ারি করে, আমার মনে হয় ইতিমধ্যে অনেকটা সুফল আমরা লাভ করতে পারবো। একেবারেই। দেখুন, আরো একটি বিষয়, শুরুতে যে বিষয়টা বলছিলাম যে এই ঘটনার তদন্ত হচ্ছে এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে এবং যে তথ্য রয়েছে বা তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত, উত্তর দিনাজপুর থেকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 15 জন।
এবং এই গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু পুলিশ প্রশাসন বলছে। সেক্ষেত্রে উত্তর দিনাজপুর থেকেই যদি এতগুলো গ্রেপ্তারের ঘটনা ঘটে থাকে, তাহলে কি এর কোথাও জট উত্তর দিনাজপুরে থাকতে পারে? আমার মনে হয় না, কারণ এখানে বিভিন্ন রাজ্য থেকে এবং বিভিন্ন জেলা থেকে সবাই আসে, তো তাদের মধ্যে হয়তো কেউ এই কাণ্ডে জড়িয়ে পড়েছে, যেটার নাম পড়ছে উত্তর দিনাজপুর। তা এমনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এইরকম দল আমরা আছি। এর ইতিমধ্যে আমরা অনেক সময় আজকাল তো আমাদের একটা ভালো নেটওয়ার্কিং যেটা হচ্ছে ফেসবুক, তার মাধ্যমেও আমরা অনেক ঘটনা এরকম দেখতে পাই যে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এইভাবে লোকজন, যারা নাকি কখনো ফেরিওয়ালার রূপে, কখনো মানুষকে কোনো কিছু সারাই করার রূপে তারা ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্যে। কাজেই উত্তর দিনাজপুর আমাদের রাজ্যেরই অন্তর্ভুক্ত একটা নামি দামি শহর, যেখানে শিক্ষিত লোকের সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে। সেই কারণে হয়তো কোনো অংশ থেকে এসে একটা রাজ্যকে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা নেটওয়ার্কিংয়ের কাজ উনি করে চলেছেন, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি নজর রেখে চলেছেন, তার মাঝে এইভাবে ব্যতিক্রমী রাজ্য থেকে এসে কারো পক্ষে এই ধরনের করা আমার মনে হয় অসম্ভব ব্যাপার নয়। একেবারে। তারপর সাথে আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, ছাত্রছাত্রীদের টাকা অন্য অ্যাকাউন্টে গায়েব হয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যে প্রশ্নটা বারংবার উঠছে যে সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট হ্যাক করেই এই ঘটনা ঘটছে এবং এটা সম্পূর্ণ সাইবার অপরাধ। সেক্ষেত্রে আমার প্রশ্ন এই জায়গাতেই যে বা যারা এই ওয়েবসাইটগুলোকে পরিচালনা করে বা মেনটেনেন্সের দায়িত্বে যারা থাকে, তাহলে তাদের কি কোথাও গাফিলতি ছিল? দেখুন এই যে হ্যাকিং এর ব্যাপারটা ঘটেছে, কোথাও তো খামতি ছিল, যে কারণের জন্য যারা এই ক্রাইমের সঙ্গে যুক্ত তারা এটা সহজেই করতে পেরেছে। তাহলে যারা মেনটেনেন্সের দায়িত্বে রয়েছে তাদের কোথাও গাফিলতি ছিল, সেই কারণের জন্য এরকম একটা ঘটনা ঘটেছে। এটা সবারই জিজ্ঞাস্য আমাদের, যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই সততার সঙ্গে দায়িত্ব পালন করেছে, কিন্তু এটাই আমাদের খুঁজে বের করা দরকার যে কে বা কারা জড়িত থেকে এই কাজগুলো অলক্ষ্যে থেকে করাচ্ছে। সেটার জন্যই তো খোঁজার চেষ্টা করা হচ্ছে এবং খুবই তৎপরতার সঙ্গে দিদি বারবার বলছেন যে খুবই তৎপরতার সঙ্গে করুক, কারণ আমরা জানি এটা একটা খুব ভালো কাজ। ছাত্রছাত্রীদের অনেকের পক্ষেই সম্ভব ছিল না এইরকম একটা ইলেকট্রনিক্স কিনে তারা পড়াশোনার কাজে ইউজ করতে পারবে। কাজে আমাদের যদি এইরকমই ইন্টেনশন আমাদের রাজ্য সরকারের থাকতো, তাহলে এইরকম একটা প্রকল্প হয়তো চালু করতেন না বলে আমি বিশ্বাস করি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকেও এবং প্রীতম বাবুকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য। আজকের আমাদের এই অনুষ্ঠান ছিল ট্যাব কেলেঙ্কারি নিয়ে, যার জট ঠিক কোথায় সেই প্রশ্নই কিন্তু ক্রমশ আরো ঘোরালো হচ্ছে। মাকড়সার জালের মতো বিছানো এই ট্যাব কেলেঙ্কারি এবং তার যে গ্রেপ্তারের ঘটনা, সেই গ্রেপ্তারের ঘটনা কিন্তু ক্রমশ বাড়ছে। এখনো কিন্তু সেই গ্রেপ্তারের ঘটনা থেমে নেই এবং এই গ্রেপ্তারের ঘটনাতে কিন্তু যেমনটা লালবাজার বলছে যে প্রধান শিক্ষকরা স্কুলের এবং স্কুলের যে সমস্ত কর্মীরা রয়েছে তারাও কিন্তু জড়িয়ে থাকতে পারে এবং তারা কিন্তু মূল মাস্টারমাইন্ড, এমনটাও কিন্তু দাবি করছেন তারা। এই গোটা ঘটনার রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং সবথেকে বড় যে প্রশ্ন, যে এটা আদৌ কি সাইবার অপরাধ নাকি এটার পেছনে আবারও একটা নতুন করে কোনো দুর্নীতি লুকিয়ে রয়েছে, সেই প্রশ্নই কিন্তু এখন সকলের মনে ঘুরছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।